সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। যারা রাজনীতিকে পেশা হিসেবে নেয় তারাই চাঁদাবাজিতে জড়িত। নির্বাচনী জনসভায় জামায়াত আমির। ক্ষমতা পেলে অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনের বাকি 4 দিন, শেষ সময়ে প্রচারণা তুঙ্গে। পাড়া মহল্লা গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে একটি দল, অভিযোগ বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান। নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধীদের বয়কটের ডাক। এবং অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে বিএনপির ইশতেহার ইতিবাচক। অর্থ সংস্থানের পরিকল্পনাও স্পষ্ট করার পরামর্শ। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। ক্ষমতায় গেলে সব ধর্ম মতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ধর্ম নয়, যোগ্যতার মাপকাঠিতে মিলবে কর্ম। উত্তরের 3 জেলায় নির্বাচনী জনসভায় একথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের ভয় দেখানো দলের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সহ ব্যাপক কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। নুরুল আলম নয়নের ছবিতে হাসান ওয়ালির রিপোর্ট। দুঃসময়ে দলের হাল ধরে রাখা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ে তারেক রহমান 22 বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরের এই জনপদে বিএনপি চেয়ারম্যান। একটি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। বেলা 11:15টায় জনসভা স্থলে আসেন তারেক রহমান। তখন বিস্তৃত জেলা স্কুল মাঠ আর ঈদগাহ লোকে লোকারণ্য। ধানের শীষের স্লোগানে উত্তাল পুরো এলাকা। বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। বিমানবন্দর চালু, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ ঠাকুরগাঁও উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। কৃষি প্রধান উত্তরাঞ্চলে কলকারখানা গড়ে কর্মসংস্থান তৈরির ঘোষণা দেন তারেক রহমান। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই। যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই। এবারে শুধু জনপ্রতিনিধি নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন মন্তব্য করে তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে ধর্ম দিয়ে বিচার নয়, বরং যোগ্যতা বিবেচনায় কর্ম নিশ্চিত করবে বিএনপি। 12 তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করব, একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব। আজ যদি আমি অন্য কোনো দলের বিপক্ষে কথা বলে থাকি, তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে? জনগণের লাভ হবে না। জনগণের জানতে চায় যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে, আমরা জনগণের জন্য কি করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা দিলেন বিএনপি চেয়ারম্যান। এসব রূপরেখা বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইলেন তিনি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকারও আহ্বান জানালেন বিএনপি চেয়ারম্যান। এরপর নীলফামারীর জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, একটি দল ভোটারদের ভয় দেখাচ্ছে, তাদেরকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। পরে মা বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এলাকার নাতি হিসেবে ভোট চান তারেক রহমান। আজকে আমার খুব ভালো লাগছে,
কারণ আমি নানি বাড়িতে এসেছি। কিন্তু নানি বাড়িতে কিন্তু আপনারা আমাকে বললেন দিবেন, কি দিবেন? ভোট দিবেন। বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে। উত্তরের 3টি জেলায় জনসভায় ধানের শীষকে জয়ী করতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। হাসান ওয়ালি, সময় সংবাদ। নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে জানিয়েছেন তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের পর জামাতের সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তারেক রহমান বলেন, জামাতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান তিনি। সরকার গঠনের মতো আসনে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জামাতের সঙ্গে ঐক্য সরকারের সম্ভাবনার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরকার গড়লে বিরোধী দল কে হবে? সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে। জামাতকে সরকারে নয় বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান তিনি। সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান। How can I form a government with the political opponent, then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing, needs a good opposition. I think, I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. রয়টার্স জানায়, এই নির্বাচন হচ্ছে ভিন্ন বাস্তবতায়। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, নেতৃত্ব ছত্রভঙ্গ। দীর্ঘদিনের বিএনপি আওয়ামী লীগ দ্বৈরথ ভেঙে এখন মূল লড়াই বিএনপি বনাম জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। 2001 থেকে 6 সালে একসঙ্গে সরকার চালালেও এবার সেই সমীকরণে ফিরতে নারাজ তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুলও আগেই বলেছেন, জামাত বিএনপি নেতৃত্বাধীন সরকারে থাকবে না। এমনকি পররাষ্ট্রনীতিতে বড় কোনো একমুখী ঝুঁকির ইঙ্গিত দেননি বিএনপি চেয়ারম্যান। ভারতের সঙ্গে টানাপোড়েন, চীনের বাড়তি আগ্রহ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে বা যারা উপযুক্ত প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। অর্থনীতি ও কর্মসংস্থানকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। এছাড়া শেখ হাসিনার পরিবার রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে, মানুষ যদি তাদের স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, anyone is has the right to do politics. রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, নিরাপদ পরিবেশ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবে, তবে লক্ষ্য থাকবে প্রত্যাবাসন। Created, people can have a better life. নাদিম মারজান, সময় সংবাদ। অর্থনীতি ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ইতিবাচক, তবে পরিকল্পনা বাস্তবায়নে অর্থের যোগান কিভাবে হবে সেটিও জানানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মেধাভিত্তিক জাতি গঠন ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতেরও তাগিদ দেন তারা। এই নারীদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে, শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা একটি শক্তিশালী সমাজ গঠন করতে পারবো, যেই সমাজে নারী শিক্ষার সম্প্রসারণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। কক্ষ প্রবর্তন করতে চাই। ক্ষমতায়নে এগিয়ে নিতে পরিবারের নারী সদস্যের নামে দেয়া হবে ফ্যামিলি কার্ডও। স্নাতকোত্তর পর্যন্ত বিনা খরচে মিলবে শিক্ষার সুযোগ। সামাজিক সুরক্ষা খাতের অপচয় দুর্নীতি বন্ধ করতে স্পষ্ট উদ্যোগের পাশাপাশি সরকারের এই ব্যয় মেটাতে অর্থের সংস্থান কিভাবে হবে তাও জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। নারী
যিনি সদস্য, পরিবারের প্রধান যিনি নারী সদস্য, ওনার নামটা ফ্যামিলি কার্ডে থাকবে, যেটা আমাদের দীর্ঘদিনের চাওয়াও ছিল। 2,000-2,500 মানুষকে 2,500 টাকা প্রতি মাসে দেবেন, আপনি সমপরিমাণের দ্রব্য কিনে পৌঁছে দেবেন। ফাইন্যান্সিং কোত্থেকে আসবে? এটা কি সোশ্যাল সেফটি নেটের বাইরে? এটা কি সোশ্যাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি অলরেডি যারা ভোগী রয়েছেন তাদের বাইরে? দেশে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, তা বাস্তবে রূপ দেয়া কঠিন হলেও উন্নয়নের পথে হাঁটতে এর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। নারীদের শুধু পার্টিসিপেশনই বাড়াবে না, উৎপাদনশীলতাও বাড়াবে। শুধু নারীদের না, সারা লেবার ফোর্সের উৎপাদনশীলতা বাড়বে। কিন্তু এটা রিসোর্সটা আসবে কোথায়? আপনার রাজস্বটা আছে, আপনাকে রাজস্ব বাড়াতে হবে। সো এই রাজস্ব যে বাড়াবার যে কতগুলো উদ্যোগ, মৌলিক কতগুলি সংস্কার সেখানে লাগবে। বিশ্লেষকরা বলছেন, বরাবরই জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও বরাদ্দ থাকে কমই। এবার যদি ইশতেহারে দেয়া কথা রাখে ক্ষমতায় আসা রাজনৈতিক দল, তাহলে সহজ হবে মেধাভিত্তিক জাতি গঠন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজনীতি যাদের পেশা তারাই চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতি জামায়াত নেতাদের কাছে কোনো পেশা নয়, কর্তব্য বলেও মন্তব্য তার। ক্ষমতা পেলে জনগণের অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সিলেট বিভাগীয় সফরের অংশ হিসেবে বিভিন্ন জেলায় জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। হবিগঞ্জ নিউফিল্ড মাঠে সকাল থেকেই লোকে লোকারণ্য। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানকে এক নজর দেখতে এ ভিড়। নির্বাচনী জনসভায় অংশ নিতে শনিবার সকাল 11টার কিছু পরে আকাশপথে হবিগঞ্জে আসেন শফিকুর রহমান। জনসভায় অংশ নিয়ে প্রতিশ্রুতি দেন এ অঞ্চলের মৎস্য, বনজ ও খনিজ সম্পদ রক্ষা এবং সুষম ব্যবহারের। বক্তব্যে বলেন, রাজনীতি যাদের পেশা তারাই চাঁদাবাজির সঙ্গে যুক্ত। তার দলের নেতাকর্মীরা পেশা নয়, রাজনীতিকে কর্তব্য হিসেবে মনে করে বিধায় চরম দুঃসময়েও দেশ ছেড়ে যায়নি। ক্ষমতায় গেলে জনগণের তহবিল ব্যক্তিগত খাতে খরচ না করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিটা যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। এই বাংলাদেশে দেখতে চাই না যে এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন। আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে, তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। ঢাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের চড়াও হওয়া প্রসঙ্গে জামায়াত আমির বলেন, যাদের কাজ আইন শৃঙ্খলা সমুন্নত রাখা তারাই জনগণের বিরুদ্ধে আইন হাতে তুলে নিলে ফল ভালো হয় না। এ সময় প্রশাসনকে আগামী নির্বাচনে কোনো দলের পক্ষ না নিয়ে 18 কোটি মানুষের পক্ষ নেবার আহ্বান জানান তিনি। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে। আমরা দোয়া করি তারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, তারা সেদিন হবেন 18 কোটি মানুষের। তারা সেদিন হবে কার? 18 কোটি মানুষের। আর আমি ঘোষণা দিচ্ছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। হবিগঞ্জের পরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ চাই। এই 12 তারিখ দায়িত্বশীল একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট। আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই, আমরা মা বোনদের নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, আমরা শ্রমিকদের মর্যাদাপূর্ণ অধিকারের বাংলাদেশ গড়তে চাই। পরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে জনগণের অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না। এমন দেশ গঠন করা হবে যেখানে চা শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হতে পারবে। 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম। কেউ করেছেন কম,
কেউ করেছেন বেশি। শুধু ফ্যাসিবাদী 15.5 বছরে বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা কার? এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা আজকে জন্ম নেওয়া শিশুর। এই টাকা রাস্তার পাশে বসে আমার যে ভাই, আমার যে বোন ভিক্ষার থালা নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, এই টাকা তারও। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। এসব জনসভায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান। সিলেটের জনসভার মাধ্যমে জামায়াত আমিরের ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পর্দা নামলো আজ। দেশব্যাপী তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে জনগণকে মূলত ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় আগামী 12 ফেব্রুয়ারি কি সিদ্ধান্ত নেয় জনগণ। শফিক মুন্সি, সময় সংবাদ। ভোটের আগে শেষ ছুটির দিনে জমজমাট প্রচারণায় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে। কিছু প্রার্থীকে চক্রান্ত করে ভোটে জিতিয়ে দেওয়ার অভিযোগ বিএনপির। আর দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার কথা বলছেন 11 দলীয় ঐক্যের প্রার্থীরা। সরকারি ছুটির দিনে জমজমাট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে জনসংযোগ করেন দলটির প্রচার বিভাগের প্রধান আমানুল্লাহ আমান। বলেন, ক্ষমতায় গেলে এই আসনকে চাঁদাবাজ মাদকমুক্ত হিসেবে গড়ে তুলবেন তারেক রহমান। অন্যদিকে পল্লবী এলাকায় প্রচারণা চালান ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। ভোটের মাঠে জামাত প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তোলেন তিনি। এছাড়া সূত্রাপুর থানার ওসির অপসারণ চেয়ে ইসিতে অভিযোগ দিয়েছেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের জন্য উন্নত জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। আমি আপনাদেরকে আহ্বান করব যে ভোট হচ্ছে আপনাদের আমানত, এটা ইমানি দায়িত্ব আপনাদের রক্ষা করা। টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না দয়া করে। সেখানে 2টি পিকআপ ট্রাক আসে, পিকআপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠিসোঁটা সেখান থেকে নিয়ে যাওয়া হয়। কিছু প্রার্থীকে চক্রান্ত করে ভোটে জেতানোর পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ভুয়া ফলাফল নিয়ে কোনোভাবেই সংসদে যাওয়ার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঊর্ধ্বতন মহলের দুর্বলতা আছে, তাদেরকে তারা পাশ করাবেই। পক্ষান্তরে ওই জায়গায় হয়তো বিএনপি ক্যান্ডিডেট ফেল করে দেবে। কিছু কিছু দলের জন্য এই দুর্বলতা কাজ করতেছে এবং আমি শুনেছি, সত্য মিথ্যা আমি জানি না, একেবারেই ঊর্ধ্বতন মহলের একটা লিস্ট তৈরি হয়েছে যে এই লোকগুলোকে পাশ করতেই হবে। রাজধানীর মালিবাগে গণসংযোগ করেন ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। 12 ফেব্রুয়ারি যে কোনো মূল্যে নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেন তিনি। অনেকে আন্দোলনে এসে সাবোটেজ করে হলো ইলেকশনকে পিছানোরও একটা চেষ্টা করতেছে। আমরা সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশে 12 ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ইলেকশন হবে যে কোনো মূল্যে। ঢাকা 9 আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচনে জয়ী হলে নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন তিনি। ঢাকা 9 আসন থেকেই প্রমাণ করতে কোটি কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায়, ব্যক্তিগত সম্পর্ক এবং যোগাযোগ আস্থার উপর ভর করেই নির্বাচন জেতা যায়। বিভিন্ন আসনে রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ চালিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম শেষ সময়ের প্রচারণা। ভোটারদের কাছে টানতে মরিয়া প্রার্থীরা। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি রক্ষা করেছে দাবি দলটির প্রার্থীদের। আর দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে বিএনপি হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ জামায়াতের। দরজায় কড়া নাড়ছে ভোট, দম ফেলার ফুরসত নেই। শেষ মুহূর্তে ভোটারদের টানতে কোমর বেঁধে নেমেছেন তারা। চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি, কড়া নাড়ছেন প্রতিটি দরজায়। শনিবার দক্ষিণ সুরমার সিলমা ইউনিয়নে প্রচারণা চালান সিলেট 3 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। যশোর 3 আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্র ইসলাম অমিত সদর উপজেলার চাচড়া ইউনিয়নের প্রচারণা চালিয়েছেন। ফরিদপুর 4 আসনে বিএনপির প্রার্থী সদরপুর উপজেলার সদর বাজারে প্রচারণা চালান। এ সময় তিনি অভিযোগ করেন, সাবেক এমপি নিক্সন চৌধুরী বিদেশে বসে এলাকায় তার লোকজন দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। সর্বজনীয় ওনার যে বাড়ি, যে সংসদ, সেখানে নিক্সন চৌধুরী
স্টাফ, পিএ, পিএস এবং তারই ঘনিষ্ঠ লোকরা ঘরে বসে বসে নানান ধরনের ছক তৈরি করছে। পোলিং এজেন্ট ভোটের ফলাফল নিয়ে না বেরোনো পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ছেড়ে যাব না। কৃষকদের জন্য কৃষি কার্ড যাদের থাকবে ফ্রি সার পাবে এবং 10,000 টাকা পর্যন্ত লোন মুক্ত থাকবে, ফ্রি হয়ে যাবে। এদিকে নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী গণসংযোগ করেন। ভোলা 1 আসনে অধ্যক্ষ নজরুল ইসলাম দাঁড়িপাল্লায় ভোট চান। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি গণতন্ত্র রক্ষা করেছে বলে মন্তব্য করেছে কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়া নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এদিকে একই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে যান। জনগণ এখন একটা পরিবর্তন চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই পরিবর্তনের পক্ষে তারুণ্য সোচ্চার, নারী সমাজ সোচ্চার এবং আমাদের সাধারণ মানুষ সোচ্চার হয়েছে। এই দেশ একটি মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে বহু কর্মসূচি আমরা দিয়েছি। এদিকে যশোরে নির্বাচনী পথসভায় কুমিল্লা 4 আসনের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, দেশের একটি পক্ষ আবারও ভারতের দালালি ও গোলামি করার প্রস্তুতি নিচ্ছে। পঞ্চগড়ের আটাউরি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের প্রচারণা চালান 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। একটা পক্ষ আবার আগামীতে ভারতের দালালি এবং গোলামি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। নেতা উপরে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনের প্রচারণার পাশাপাশি গণভোটের পক্ষেও প্রচারণা চালান প্রার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে এই মুহূর্তে ফেনী 1 আসন থেকে আতিয়ার সজল এবং ঢাকা 14 আসনে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ঠিক ততটাই ফেনীর 3টি সংসদীয় আসনে 26 জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন এবং সেই 26 জন প্রার্থী কিন্তু তাদের ভোট যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা আজকে রয়েছি ফেনীর সংসদীয় আসন 1, যেটি সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার আসন খ্যাত। এই আসনটির যিনি বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু, যাকে খালেদার মৃত্যুর পর এখানে প্রার্থী করা হয়েছে ধানের শীষের পক্ষ থেকে, তিনি কিন্তু আজ এই পরশুরামের যে পাইলট স্কুল মাঠে তার নির্বাচনী জনসভায় দেখতেন বিশাল এই জনসভায় তিনি বক্তব্য এখন রাখছেন এবং এই জনসভাকে ঘিরে সকাল থেকে আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা এখানে এসছেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল এবং এখন বিভিন্ন নারী পুরুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার যে ভোটার তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যে বক্তব্যটি দিচ্ছেন, যে বক্তব্যগুলো বলছেন, বিভিন্ন আশ্বাস দিচ্ছেন। জানেন যে 24-এর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এসব অঞ্চলের ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সেই বাঁধটি কিন্তু ভেঙে গিয়েছিল এবং সেই বাঁধ যাতে ভাঙার স্থায়ী যে ব্যবস্থা করবে সেই প্রতিশ্রুতি উনি দিয়েছেন। সেই সাথে সাথে একটি মেডিকেল কলেজ এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু এই আসনটিতে প্রায় 3,80,000-এর বেশি ভোটার রয়েছে এবং এই সকল 3টি উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতেও কিন্তু 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আমাদের অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন, তিনিও কিন্তু ভোট যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সব মিলেই কিন্তু ভোটাররা কিন্তু মুখিয়ে রয়েছেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেটিতে তারা ভোট দিয়ে এই অঞ্চল থেকে তার প্রতিনিধি নির্বাচিত করবেন এবং সব মিলেই কিন্তু এখানকার যিনি রফিকুল আলম মজনু রয়েছেন তিনি বক্তব্য দিচ্ছেন এবং তার সেই বক্তব্যে তিনি বিভিন্নভাবে আশ্বস্ত করছেন প্রার্থীকে এবং সর্বশেষ নির্বাচনে তাকে তার পক্ষে ভোট নেওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমরা চলে যাব ঢাকা 14 আসনে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী তোফাজ্জল হোসেন, সেখানকার নির্বাচনের খবর জানাবেন তিনি। বৈষম্যহীন বাংলাদেশ গঠন এবং দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ঢাকা 14 আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামায়াত সমর্থিত প্রার্থী একই সঙ্গে তিনি এই অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি আমরা যদি সংসদে সব নিষ্ঠাবান যোগ্য শিক্ষিত মানুষ না পাঠাতে পারি এর আগে তিনি তাহলে নিশ্চয়ই তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। প্রচারণা চালিয়েছেন এবং ব্যারিস্টার আরমান সাহেব যোগ্য ব্যক্তি, বিশেষ করে তিনি ওনার পিতা বাংলাদেশে শুধু নয়
যোগ করেছেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং বিশেষ করে তিনি গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, যার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে জামাত ইসলামী যে ইশতেহার ঘোষণা করেছে, সেই ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। সেখানে তিনি বলছেন আপোষহীন বাংলাদেশ গঠন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যুবকদের ক্ষমতায়ন, বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি তিনি অনেক বেশি জোর দিচ্ছেন এবং তার নির্বাচনী প্রচারণা এবং জনসমাবেশের মধ্যেও একটি বড় পোর্শন রয়েছে নারীদের নিয়ে। সেখানে তিনি তাদেরকেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মেধাভিত্তিক নিয়োগ এবং ব্যবসায়িক পরিবারের এই সন্তান, বিশেষ করে ব্যবসা বান্ধব বাংলাদেশ গঠনের জন্য যে প্রতিশ্রুতিগুলো দরকার, সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং বাংলাদেশের বিনিয়োগ এবং ব্যবসায়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই ছিল ঢাকা 14 আসনের ব্যারিস্টার আরমানের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী ঢাকা ও ফেনীতে, সেখানকার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গুলশানে রাস্তায় ঘুরে মানুষের দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এতে সাধারণ মানুষের সাড়াও পেয়েছেন বেশ। এদিকে মহাখালীতে বিনামূল্যে বই বিতরণ ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। রাস্তায় ঘুরে মানুষের দুয়ারে গিয়ে বাবার পক্ষে ভোট চাইছেন মেয়ে। সাধারণ মানুষ ও ভোটাররা সাড়াও দিচ্ছেন বেশ। কেউ ছবি তুলছেন, কেউ আবার কুশল বিনিময় করছেন তারেক কন্যা জাইমা রহমানের সঙ্গে। বাবা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনের ভোটারদের দুয়ারে গিয়ে সমর্থন চাইছেন তিনি। শনিবার সকালে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে লিফলেট হাতে বাবার জন্য প্রচারণা চালান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দাদি মরহুমা বেগম খালেদা জিয়ার পাশে থাকা সহকারী ফাতেমা বেগম। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান শনিবার সকালে রাজধানীর মহাখালীতে বিনামূল্যে বই বিতরণ ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। বই তুলে দেন কোমলমতি শিশুদের হাতে। মেডিকেল ক্যাম্প ঘুরে খোঁজ খবর নেন বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীদের। তারেক পত্নী ডক্টর জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান দেশে ফেরার পর নানা সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ধারাবাহিকভাবে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে এমন অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র মাহদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইসি এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বলেছেন, 1971 সালে 9 মাস বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে জামাত। ভোটে মুক্তিযুদ্ধ বিরোধীদের বয়কটের আহ্বান তার। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াতে ইসলামের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, 1971 সালে শুধু পাকিস্তানিরা নয়, আত্মসমর্পণ করেছিল আল বদর, আল শামস বাহিনীও। আগামী 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপির সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন নেতারা। যেই জামাত তারপরে 9 মাস আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমাদের মা বোনদের হত্যা করলো, ধর্ষণ করলো, পাকিস্তানিদের হাতে তুলে দিল, এই জামাতের বিরুদ্ধে, জামাতের অপপ্রচারের বিরুদ্ধে, মওদুদির এই সমস্ত ভুল ব্যাখ্যার বিরুদ্ধে আমরা কথা বলবো। বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সাংঘাতিক রকম প্রার্থীলব্ধ, সেটা ইনশাআল্লাহ 12 তারিখেই দূর হয়ে যাবে। এদিকে দুপুরে রাজধানীর গুলশানে দলীয় নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে। এ সময় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে।
অতএব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। বিএনপি চেয়ারম্যান ঘোষিত দলীয় ইশতেহার বিগত দিনে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার ইশতেহার বলেও জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ভয়ভীতি দেখিয়ে নারীদের ঘরে আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন মহিলা জামায়াতের নেত্রীরা। সকালে রাজধানীর মিরপুর 10 নম্বরে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে নির্বাচনী মিছিলকালে কথা বলেন তারা। সকাল 10:30টার দিকে শুরু হয় নির্বাচনী মিছিল। জামায়াত আমিরের নির্বাচনী আসন ঢাকা 15-এর উদ্যোগে এই নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন কয়েক হাজার নারী কর্মী। মিছিলটি গোল চত্বর থেকে শুরু হয়ে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নারী শাখার কর্মীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন প্রান্তে দলীয় নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে। নারী সমাজকে ভয় দেখিয়ে কখনো কাজ বন্ধ রাখা যাবে না, ঘরে আটকিয়ে রাখা সম্ভব নয়। নারীরা এখন অনেক বেশি সচেতন। বাংলাদেশের নারী সমাজ জামাতের প্রতি আস্থা পোষণ করছে যে এই দলটি তাদের মর্যাদা রক্ষা করবে ইনশাল্লাহ। নারীদেরকে রাস্তায় আসতে দিবে না। আমরা এই যে এখানে এসেই তো বুঝাচ্ছি যে আমরা রাস্তায় আসতে পারি। প্রত্যেককে আহ্বান জানাবো ন্যায় এবং ইনসাফের পথে ভোটদানের মাধ্যমে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করে দুনিয়াকে সুন্দর এবং জান্নাতে একটি পরিবেশ দেওয়ার জন্য। ঢাকা 14, 16 ও 18 আসনের 18% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM ফুয়াদ মাসরুর। বলেন 3টি ক্যাটাগরিতে ভোট কেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। কেউ মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চিত করা হবে সাংবাদিকদের নিরাপত্তাও। এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন। ঢাকা 14 এবং ঢাকা 16কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। যদি কেউ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং ভয়ভীতিমুক্ত রাখা। গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ঢাকায় কর্মরত সাংবাদিকরা। সকালে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশে দাবি জানান তারা। বলেন, অনেক টাকা খরচ করে পোশাক পরিবর্তন হলেও পুলিশের আচরণ বদলায়নি। শুধু বিবৃতি আর দুঃখ প্রকাশ নয়, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষের এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয় পুলিশ। এতে আহত হন অন্তত 20 সাংবাদিক। আমরা আসলে এই আমাদের যে কর্মসূচি, এত কোটি টাকা খরচ করে পোশাকের পরিবর্তনের মাধ্যমে কি আমরা তাদের চরিত্র পরিবর্তন করতে পেরেছি? যদি নাই পারি তাহলে এই পুলিশ আসলে কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে? মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে, কখনো মেনে নেওয়া যায় না। যখন নির্বিচারে সবাইকে পিটাচ্ছে তখন আমরা তাদের কাছে প্রশ্ন রাখি, কেন মারছেন? সাথে সাথে আমার ঠিক তলপেটের জায়গায় বুট দিয়ে লাথি দেয়। আমরা এই বিবৃতি চাচ্ছি না বা কোনো ধরনের দুঃখ প্রকাশ চাচ্ছি না। পারলে বিচার করেন এবং সেটা সম্মুখে করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয়, বরং দ্বিদলীয়, এমন মন্তব্য করেছে সিপিডি। সংবাদ সম্মেলনে কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। মেগা প্রকল্প বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে জোর দেওয়াকে ইতিবাচক বলছে সংস্থাটি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলো, যেখানে পরিবেশ সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তৈরি তথা সামাজিক উন্নয়নে দলগুলো কতটা গুরুত্ব দিয়েছে সংবাদ সম্মেলনে তার বিশ্লেষণ তুলে ধরেছে সিপিডি। সরকারের সময় মেগা প্রকল্পে নজর না দিয়ে প্রতিটি দলই কর্মসংস্থান তৈরিতে সর্বোচ্চ জোর দিয়েছে, যা ইতিবাচক বলে মন্তব্য করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এবার যে জাতীয় পর্যায়ে আমরা যে ম্যানিফেস্টো গুলো দেখলাম, এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ফাইন্যান্সিং কাঠামো নেই। অর্থাৎ সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন, কিন্তু কোন জায়গা থেকে এই অর্থায়নটি হবে এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। শুধু একটাই ভালো দিক আমরা দেখতে পাচ্ছি, কেউ আর মেগা প্রকল্পের ঘোষণা দেন নাই অতটা। এ সময় নির্বাচন ও গণভোট ইস্যুতে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক। জাতীয় নির্বাচনটিকে আমরা যে অর্থে অন্তর্ভুক্তিমূলক বলা দরকার, সে অর্থে আসলে আমরা এটিকে অন্তর্ভুক্তিমূলক আসলে বলতে পারছি না। আবার একই সাথে গণভোটের যে কাঠামো দুর্বলতা, অধ্যাদেশের দুর্বলতা, সে কারণে ফলাফল নিয়েও এক ধরনের গ্রহণযোগ্যতার প্রশ্ন থাকতে পারে। আমরা ভেবেছিলাম যে নির্বাচনে অনেকগুলো দল অংশ নেবেন, কিন্তু প্রকারান্তরে এখন একটা দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। সিপিডি বলছে, নানা উদ্যোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়নে অর্থের যোগান আসবে কোথা থেকে তার উল্লেখ নেই নির্বাচনী ইশতেহারে। অর্থনীতি বাঁচাতে নতুন ব্যাংক অনুমোদন না দিয়ে বরং দুর্বল ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুযোগ আছে। নতুন সরকারকে সে ব্যাপারে নজর দেওয়ার অনুরোধ করেছে সিপিডি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। শনিবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে সংগঠনটি। জানায়, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী 11 ও 12 ফেব্রুয়ারি ঢাকা সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় সংবাদে আরও থাকছে, 27 দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানতে হলো টেকনাফের শিশু হুজাইফাকে। মিয়ানমারের আরাকান আর্মির ছোড়াগুলিতে আহত হয়ে ভর্তি ছিল নিউরোসায়েন্স হাসপাতালে। মিয়ানমারের সংঘাতের জেরে কক্সবাজারে আরাকান আর্মির ছোড়াগুলিতে আহত হুজাইফা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সকালে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে 27 দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। গত 11 জানুয়ারি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইকং এলাকার 9 বছরের শিশু হুজাইফা। দেড় দশক আর্থিক প্রতিষ্ঠানে একযোগে লুটপাট চালায় ব্যবসায়ী ও রাজনীতিক। বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও নতুন করে প্রশ্ন উঠছে, আসন্ন রাজনৈতিক সরকার ব্যবস্থায় কতটা সুশাসনে থাকবে এসব প্রতিষ্ঠান। গ্রাহকদের দাবি, নতুন কোনো শকুনের চোখের নজর যেন না লাগে ব্যাংক খাতে। এক্ষেত্রে অর্থ লোপাট বন্ধে রাজনৈতিক দলগুলোর দৃঢ় অঙ্গীকার থাকার কথা বলছেন অর্থনীতিবিদরা। দেশের ব্যাংকপাড়া খ্যাত রাজধানীর মতিঝিল। সময়ের ব্যবধানে এ পাড়ায় ঢের বেড়েছে চাকচিক্যময় অবকাঠামোর আস্ফালন, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রয়েছে জমাকৃত অর্থ লোপাটের চাপা কান্না আর হাহাকার। মূলত আওয়ামী সরকার 9 থেকে 24 টানা 15 বছরের রাজত্বে ঘুণে ধরা এক খাত হিসেবে পরিণত করে দেশের ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানকে। হিসেবে সফটওয়্যারে লাখ লাখ কোটি টাকা দেখালেও লুটপাট হয়েছে বিশাল একটি অংশ। কোমর ভাঙা আর্থিক খাতকে সোজা করে দাঁড়িয়ে দেওয়ার ধাপে যখন অন্তর্বর্তী সরকার, তখন দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ নির্বাচন। আসন্ন নির্বাচিত সরকার কতটা হাল শক্ত করে ধরে এগিয়ে যাবে, নাকি রাঘব বোয়ালদের খপ্পরে আবারও 9-6 পড়বে ব্যাংক নন ব্যাংকের কোষাগার, তা নিয়ে শঙ্কিত গ্রাহকরা। আমরা যদি ব্যাংকে টাকা রাখি, এখন বড় বড় রাঘব বোয়ালেরা যদি টাকাটা তুলে নেয়, তাহলে তো আমরা গ্রাহক, আমরা তো সমস্যার মধ্যে পড়ব। যে সরকারই আসুক, যখন একটা রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে, এই অর্থনৈতিক সেক্টরটা বা ব্যাংকিং সেক্টরটা যাতে সৎ এবং নিরপেক্ষ থাকে।
ব্যাংক সংশ্লিষ্টরা মনে করেন দেশ ও অর্থনীতির স্বার্থে নিজ নিজ মেরুতে থাকতে হবে সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জনতা ব্যাংক এই লুটপাটে। খেলাপির যে কালচার তৈরি হয়েছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে, সেইখান থেকে বের হয়ে আসতে চাইলে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা ছাড়া কোনো ক্রমেই সম্ভব না। স্বাধীনভাবে কাজ করতে পারে, অবশ্যই ব্যাংকের যে দুর্বল পয়েন্ট যেগুলো আছে, ব্যাংকের দুর্বলতা যেখানে যেখানে আছে সেগুলো কাটায় উঠতে পারবো আমরা। নির্ধারিত ছকের বাইরে যাবে না ব্যাংক খাত। রাজনৈতিক দলগুলোর কাছে দরকার এমন প্রতিশ্রুতি, মনে করেন অর্থনীতিবিদরা। বিভিন্ন সংস্থার কমিশন হয়েছে, তাদের যে সুপারিশমালাগুলো আছে সেগুলো যাতে হচ্ছে পরবর্তী রাজনৈতিক সরকার এটা সচল রাখেন, এটা আমাদের কাছে প্রত্যাশা। সাথে সাথে এটাও আমরা চাইবো যে জনগণের এই প্রত্যাশার সাথে তারা যাতে আসলে কোনো ধরনের বিরূপ কোনো আচরণ না করেন। মেজর যে পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের নির্বাচনী ইস্তেহার যেটা, সেই ইস্তেহারের ভিতরে আসতে হবে যে পিছনের ঘাটাঘাটি না করে সামনে কিভাবে যাব নিয়ম মাফিক। প্রতিটি রাজনৈতিক সরকারের আমলেই ব্যবসার নামে কম বেশি লুটপাট হয়েছে আর্থিক প্রতিষ্ঠানে রাখা সাধারণ মানুষের অর্থ। গণ অভ্যুত্থান পরবর্তী আসন্ন নির্বাচিত সরকার আর্থিক খাতের কতটা সুশাসন নিশ্চিত এবং অর্থের সঠিক ব্যবহারে ভূমিকা রাখবে তার দৃশ্যমান বাস্তবায়ন দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে তৈরি পোশাক রফতানি। চলতি মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ রফতানি আয় এসেছে গত জানুয়ারিতে ৩.61 বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি 40% প্রবৃদ্ধি হিসাবে চলতি মাসের অর্ডার এসেছে 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তবে বন্দরের স্থবিরতা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে গার্মেন্টস ব্যবসায়ীদের। শাখাউত টিপুর ছবিতে কমলদের রিপোর্ট। 3.96 বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থবছর শুরু হলো। পরবর্তী মাসগুলো শুধুই রপ্তানি আয়ের ক্ষেত্রে পিছিয়েছে। প্রতিটি মাসে প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। তবে জানুয়ারি মাসে 3.61 বিলিয়ন মার্কিন ডলার আয়ের মাধ্যমে যে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে তা কিন্তু নয়। ডিসেম্বর মাসের প্রবৃদ্ধি 14.23% পিছিয়ে থাকার বিপরীতে জানুয়ারি তা কমে 1.35 এসে দাঁড়িয়েছে। এই মাইনাসের দিক থেকে যেটা ছিলাম সেটা একটু কিছু অংশ কমে আসছে। আশা করি আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এক্সপোর্টের ধারাবাহিকতাটা যদি ঠিক থাকে তাহলে আমরা অলমোস্ট ওভারকাম করতে পারবো লাস্ট সিজনের মতো। সামারে আমরা প্রোডাকশন করি বেসিক্যালি ইন লাইট হেভি লাইট ওয়েট প্রোডাক্ট লাইক টি-শার্টস, শর্টস অ্যান্ড আদার লাইট জ্যাকেটস। অর্ডারের পরিমাণ কিছুটা বাড়লো। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানামুখী জটিলতায় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো আস্থা রাখতে পারছে না বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। এর মধ্যে টানা 5 দিন ধরে কর্মবিরতি পালন করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। তার জেরে এসে পড়েছে তৈরি পোশাক রপ্তানিতে। বন্দরের বিষয়টা আমাদের জন্য সাংঘাতিক একটা খারাপ বার্তা গেছে। এই বন্দর 5 দিন বন্ধ থাকা দেশের অর্থনীতিটাই মূলত বন্ধ। এই অবস্থায় বন্দর পরিস্থিতি স্বাভাবিক সমাধান করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প দেখছে না বিজিএমইএ। এরই মধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠি দিতে শুরু করেছে সংগঠনটি। ধীরে ধীরে অর্ডার বাড়তেছে। যদি এই ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হয় তাহলে বায়ারদের কনফিডেন্ট ফিরিয়ে আনতে হবে। এর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রাখতে হবে আমাদেরকে। 2024-25 অর্থ বছরের 7 মাসে 23.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো। চলতি অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয়েছে 22.98 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। যারা রাজনীতিকে পেশা হিসেবে নেয় তারাই চাঁদাবাজিতে জড়িত। নির্বাচনী জনসভায় জামায়াত আমির। ক্ষমতা পেলে অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি। এবং নির্বাচনের বাকি 4 দিন, শেষ সময়ে প্রচারণা তুঙ্গে। পাড়া মহল্লা গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ইনান।
বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।